নিরলস সময়ের ধারা বয়ে চলে যায়, মন থাকে শূন্য পানে চেয়ে। এই নিরলসের অলস শব্দটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করে। আমার মতো তোমরা যারা আছো, যারা নিঃশব্দে শুধু পড়াটুকু শুনতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিও। চলো শুরু করি পর্ষদের দেওয়া টেস্ট পেপারের প্রথম বাংলা প্রশ্ন এবং তার উত্তর আলোচনা নিয়ে। তোমাদের প্রথমেই একটা কথা আমি বলি, যাদের কাছে খুব ব্যস্ততা, সময়ের অভাব, তাদের জন্য এই ভিডিও নয়। যারা বসে আছো, পড়তে ইচ্ছা করছে না কিন্তু আবার পড়াটা জরুরি, তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আবার কিছুই দেখার নেই, শুধু শোনার। যদি পারো তাহলে টেস্ট পেপারটা হাতের সামনে রেখে দেবে, আর না হলে তাও দরকার নেই। চলো শুরু করি। এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি লেখা আছে প্রশ্ন? পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। 3 নাম্বার অপশনে বা গ দাগে আছে প্রথম দিন। এইটা উত্তর হবে। এই প্রসঙ্গে তোমাদের আরো মনে রাখতে হবে যে এখানের তপনের নাম লেখা হয়েছিল শ্রী তপন কুমার রায়, অর্থাৎ রায় হচ্ছে তপনের টাইটেল। সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় এখানে লেখা ছিল গল্প। প্রশ্ন এভাবেও আসতে পারে যে তপনের লেখাটি কি জাতীয় ছিল, তাহলে গল্পই হবে। আর তপনের টাইটেলটাও বিশেষভাবে মনে রাখবে যে শ্রী তপন কুমার রায়, রায়টা হচ্ছে তার টাইটেল। প্রশ্ন নাম্বার 2, গিরিশ মহাপাত্রের বয়স কত? উত্তর হবে খ দাগ, 30-32-এর অধিক নয়। তোমরা অনেকেই আবার ভাবতে পারো যে এগুলো তো অলরেডি উত্তর দেওয়া আছে টেস্ট পেপারে, তাহলে আবার এগুলো আলোচনা করার কি আছে? তাহলে আমি তাদের জন্য এটাই বলবো যে আমি এই উত্তরের সঙ্গে সঙ্গে আরো প্রাসঙ্গিক কিছু তথ্য তোমাদের দিতে চাই, যাতে করে এই প্রসঙ্গ অনুযায়ী প্রশ্ন আসলেও তোমাদের উত্তর করতে অসুবিধা না হয়। এখানে বিশেষভাবে খেয়াল রাখবা যে 30-32 কিন্তু বলা হয়নি, বলা হয়েছে 30-32-এর অধিক নয়। প্রশ্ন নাম্বার 3, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। উত্তরটা হবে 101 টাকা। এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে হিমালয় থেকে যে সন্ন্যাসী আসছিলেন, যার বয়স 1000 বছরেরও বেশি মনে বলে অনেকে ধারণা করেছেন, তাকে জগদীশবাবু 100 টাকা দিয়েছিলেন। তাহলে আরো একটা তথ্য এখানে তোমরা মনে রাখবা যে বিরাগী হরিদাকে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর থেকেও বড় সন্ন্যাসী বলে মনে করেছিলেন জগদীশবাবু। প্রশ্ন নাম্বার 4, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? তোমরা এটা প্রত্যেকেই জানো, এখানে বিশেষ কোনো তথ্য দেওয়ারও নেই, এটা হচ্ছে প্রথম স্বর্গ হবে। প্রশ্ন নাম্বার 5, গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? দেখো এখানে 4টা পাখির নাম অপশনে দেওয়া আছে, চিল, কোকিল, শকুন, ময়ূর। গান বাঁধার প্রসঙ্গ যদি আসে তাহলে কোকিলের কথাই মনে পড়ে, আর কোকিলটাই উত্তর হবে। তাহলে বাকি যে পাখিগুলো রয়েছে সেইগুলোর কি প্রসঙ্গ রয়েছে এই কবিতায়? চিল। চিল এর কথা বলেছেন কবি যে মাথায় কত শকুন বা চিল, অর্থাৎ সুযোগ সঞ্জানী বা দ্রুত প্রকৃতি অর্থে বা বৈশিষ্ট্য অর্থে চিলকে ব্যবহার করেছেন। শকুনও ঠিক সেই অর্থে। আর ময়ূর হচ্ছে ঋষি বালকের মাথায় ময়ূর পালক গজা ছিল, এই অর্থে ময়ূর ব্যবহৃত হয়েছে। তাহলে প্রত্যেকটা পাখি বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী কবিতায় ব্যবহার করা হয়েছে। তোমাদের এক্ষেত্রে উত্তরটা কোকিল নিতে হবে, যে গান বাজছে, তোমরা জানো যে কোকিল মিষ্টি সুরে গান করে, তাই কোকিলটাই উত্তর হবে। প্রশ্ন নাম্বার 6, আদিম যুগে স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? এখানে আর বিশেষ তথ্য দেওয়ার নেই, গদাগ উত্তর হবে নিজের প্রতি। প্রশ্ন নাম্বার 7, পালকের কলমের ইংরেজি নাম কি? এই উত্তরটা হবে কুইল। প্রশ্ন নাম্বার 8, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? অপশন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, কালিদাস, বিদ্যাসাগর। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে বঙ্কিমচন্দ্র এবং কালিদাস এই দুই বিখ্যাত লেখকের বিশেষ লাইন তোমাদের এই প্রবন্ধে রয়েছে। বঙ্কিমচন্দ্রের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে রয়েছে লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এটা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে। আর কালিদাসের যেটা উক্তি সেটা হচ্ছে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। প্রশ্ন নাম্বার 9, রাজশেখর বসুর ছদ্মনাম। অপশনে দিয়েছে বনফুল, শ্রীপান্থ, পরশুরাম, রূপদর্শী।
দেখো, বনফুল আর রূপদর্শী এই দুটো তোমরা বুঝতেই পারছো যে দুটো হবে না। তাহলে বাকি যে দুটো থাকলো শ্রীপন্থ আর পরশুরাম। শ্রীপন্থ কার ছদ্মনাম? তোমরা পড়েছো নিখিল সরকারের ছদ্মনাম হচ্ছে শ্রীপন্থ। তাহলে রাজশেখর বসুর ছদ্মনাম গদাগের অপশনটাই রইল, যেটার উত্তর হবে পরশুরাম। প্রশ্ন নাম্বার 10, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? কারক আলোচনায় বা কারক পড়ার সময় তোমরা দেখেছো ক্রিয়াপদের সঙ্গে অনন্য পদের সম্পর্ককে কারক বলে। তাহলে এখানে আর তোমাদের চিন্তা ভাবনার কোনো ব্যাপারই নেই, উত্তরটা কারক হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে সমাস, প্রত্যয় আর বিভক্তি এগুলো কি জিনিস? সমাস হচ্ছে দুটি পারস্পরিক অর্থ সম্বন্ধযুক্ত পদকে এক পদে পরিণত করা। প্রত্যয় হচ্ছে নতুন নতুন শব্দ গঠনের কৌশল। আর বিভক্তি হচ্ছে শব্দকে পদে পরিণত করার প্রক্রিয়া। তাহলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক আসলে কারক। প্রশ্ন নাম্বার 11, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য, খানা, টি, গাছা। খেয়াল করো, খানা হচ্ছে সংখ্যাকে নির্দেশ করছে, টিও তাই। তাহলে এই ক্ষেত্রে জন্য হচ্ছে অনুসর্গের দৃষ্টান্ত হবে। প্রশ্ন নাম্বার 12, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে। অপশন দিয়েছে পূর্ব পদের, উভয় পদের, পরপদের, অন্য পদের। আমি চারটাই বিশ্লেষণ করছি। দেখো, পূর্ব পদে অর্থ প্রাধান্য পায় একটাই সমাস আছে, সেটা হচ্ছে অব্যয়ী ভাব। এটা তোমরা একটু বিশেষভাবে মনে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে যে কোন সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে উত্তর হবে অব্যয়ী ভাব। খ নম্বরে আছে উভয় পদের। এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর, যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ অর্থাৎ পূর্বপদ আর পরপদ দুটোরই অর্থ প্রাধান্য পায়। আচ্ছা, পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? তাহলে এই ক্ষেত্রে দুই তিনটা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, যেমন তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস প্রভৃতিতে পরপদের অর্থ প্রাধান্য পায়। ঘদাগে রয়েছে অন্য পদের অর্থ প্রধান। এটা তোমরা যারা ভালো করে পড়াশোনা করেছো বা মোটামুটি পড়াশোনা করেছো তারাও জানো যে অন্য পদের অর্থ প্রাধান্য পায় হচ্ছে বহুব্রীহি সমাসে, অর্থাৎ তৃতীয় অর্থের সৃষ্টি হয়। প্রশ্ন নাম্বার 13, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন দেওয়া আছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। দেখো, এখানে উত্তরটা কদাগি হবে কর্তৃবাচ্য। কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের প্রাধান্য থাকে, ভাববাচ্যের ক্ষেত্রে ভাব অর্থাৎ ক্রিয়ার নিজেরই প্রাধান্য থাকে, আর কর্মকর্তৃবাচ্যে হচ্ছে কর্মরূপী কর্তার প্রাধান্য থাকে। কর্মকর্তৃবাচ্য একটা ইন্টারেস্টিং ব্যাপার, বেশ কয়েকবার প্রশ্ন আসছে এখান থেকে মাধ্যমিকে। কর্মকর্তৃবাচ্য কি জিনিস? ধরো একটা উদাহরণ যদি দেওয়া যায় যে শঙ্খ বাজে, সেই ক্ষেত্রে শঙ্খ কি হবে, কর্তৃপদ না কর্মপদ? খেয়াল করো যে শঙ্খ কি একা একা বাজতে পারে? নিশ্চয়ই বাজতে পারে না, শঙ্খ কেউ কেউ বাজাচ্ছে। অথচ বাক্যটা খেয়াল করলে দেখা যাচ্ছে যে শঙ্খই নিজে কাজ করতেছে। বাস্তব অর্থে শঙ্খ হচ্ছে কর্মপদ, কিন্তু সে অধিকার করে বসে আছে কর্তার, কর্তার স্থান। সেই জন্য এই ধরনের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। আরো একটা উদাহরণ দিলে পরে বুঝতে পারবে যে জল পড়ে, পাতা নড়ে, এরা তো নিজে কাজ করতে পারে না, এরা অন্যের দ্বারা কাজ করতেছে, অথচ আবার সে নিজে কর্তার স্থান দখল করে আছে। সেই জন্য এই ধরনের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। এই ক্ষেত্রে তোরা সব জয়ধ্বনি কর, এই ক্ষেত্রে তোমাদের উত্তরটা হবে কর্তৃবাচ্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এতে আছে উদ্দেশ্য। উদ্দেশ্য মানে কি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য সম্প্রসারক কি? সেই উদ্দেশ্যের বিষয়ে যদি কিছু বাড়িয়ে বলা হয় সেইটা। যদি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এই উদ্দেশ্যের সম্প্রসারক হচ্ছে বিশ্বকবি। তারপর কি বলছে? বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেইটা বিধেয়। কি বলা হয়েছে? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাহলে গীতাঞ্জলি হচ্ছে বিধেয়। আর লিখে পদ অবধি দাগ দেওয়া আছে গীতাঞ্জলি লিখে, তাহলে লিখেটা হচ্ছে বিধেয় সম্প্রসারক। খুব কি তাড়াতাড়ি বলে ফেললাম? বিষয়টা বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর যদি কমেন্ট করতে ভালো না লাগে দরকার নেই,
প্রশ্ন নাম্বার 15, মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? খুব সহজ, স্থান, কাল আর সময়কে বোঝালে কিচ্ছু ভাবতে হবে না, সোজা অধিকরণ মেরে দেবে। কোথায় বাজতে ছিল? মন্দিরে বাজতে ছিল, কোনো একটা জায়গা, ব্যাস হয়ে গেল। এবার কথা হচ্ছে মন্দির হচ্ছে মূল শব্দ আর এ হচ্ছে বিভক্তি। খেয়াল করো প্রশ্ন নাম্বার 16, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি ঘুষত, বাক্যটি কোন শ্রেণীর? তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে সাপেক্ষ শব্দজোড় যদি থাকে তাহলে সেটা জটিল বাক্যই হবে। সাপেক্ষ শব্দজোড় মানে কি? যেমন যারা তারা, যেমন তেমন, যেরকম সেরকম, যদি তবে, এইগুলো হচ্ছে সাপেক্ষ শব্দজোড়। খেয়াল করো তোমাদের এই বাক্যে আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি ঘুষত, তাহলে যারা আর তারা সাপেক্ষ শব্দজোড় রয়েছে, কিচ্ছু ভাবতে হবে না, ডাইরেক্ট জটিল বাক্যে ক্লিক করে দেবে, হয়ে গেল। প্রশ্ন নাম্বার 17, বেড়ালের গায়ে ঘন্টা বাজবে কে? দেখো এখানে সন্দেহের ভাব প্রকাশ পাচ্ছে, তাই না? কে বাজবে সন্দেহ করছে। প্রশ্নবোধক চিহ্ন কিন্তু নাই। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকতো বিস্ময় সূচক না থেকে তাহলে এটা প্রশ্নবোধক বাক্যই হতো, কিন্তু এখানে বিস্ময় সূচক চিহ্ন আছে এবং কি সন্দেহের ভাব প্রকাশ পাচ্ছে, তাই এইটা হবে সন্দেহবাচক বাক্য। এগিয়ে যাই আমরা পরের পৃষ্ঠায়। এত অবধি যে আলোচনা হলো সেগুলো হচ্ছে এমসিকিউ, যেগুলোর উত্তর তোমাদের টেস্ট পেপারেই অ্যাভেলেবেল ছিল। আমরা শুধু কি করলাম, এই প্রসঙ্গে যে প্রাসঙ্গিক তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিলাম। এখন আমরা যে প্রশ্নের উত্তর আলোচনা করব সেগুলো 20টি শব্দে লিখতে হবে বা একটি বাক্যে লিখলে পরেও হয়। প্রশ্ন নাম্বার 2-1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কয়টা প্রশ্ন আছে? 2 দাগের 1 দাগে 5টা আছে, লিখতে হবে কয়টা? 4টা। শুরু করি আমরা। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের মনে হয়েছে? তোমরা অনুমান করে নিতে পেরেছো যে এটা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। এখন দুঃখ কার হয়েছিল? দুঃখ হয়েছিল তপনের। তার কোন দিন দুঃখ হয়েছিল? দুঃখ হয়েছিল। উত্তরটা তোমরা এইভাবে শুরু করতে পারো যে হঠাৎ করে যখন তপনের মাসি আর মেশো সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে এলো, তখন দীর্ঘ প্রতীক্ষার পরে তপন তার গল্প পড়ার সুযোগ পেল। গল্প পড়তে গিয়ে দেখে গল্পটা পুরোটাই আগাগোড়া কারেকশন করে দিয়েছে। তাই সে পত্রিকাটি ফেলে ছাদের উপরে উঠে যায় আর শার্টের তলা দিয়ে চোখ মোছে। সেই দিনটাই তার কাছে সবচেয়ে দুঃখের ছিল। 1 নম্বরের প্রশ্নের জন্য হয়তো বা একটু বড় বলে ফেললাম। তোমাদের যদি আরো সহজ করে লিখতে হয় তাহলে সোজা কথায় বলবে, যেদিন তপন তার লেখা গল্প পত্রিকায় ছাপা অক্ষরে পেয়ে পড়েছিল সেই দিনকার কথাই বলা হয়েছে। এইভাবেও তোমরা লিখতে পারো, ঠিক আছে? প্রশ্ন নাম্বার 2-1-2, ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী কে কে হয়েছিল? এই প্রশ্নটা আমার দৃষ্টিভঙ্গিতে একটু কঠিন, তথাপি উত্তরটা তোমরা মনে রাখবে যে অফিসের আরদালি আর হিন্দু ব্রাহ্মণ পেয়াদা এই দুজন হচ্ছে অপূর্বর সঙ্গী হয়েছিল। প্রশ্ন নাম্বার 2-1-3, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? সহজভাবে মনে রাখতে হবে, এটা কিছু করার নেই। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তোমাদের পাঠ্য বইতে যেখানে কবি পরিচয় আছে বা লেখক পরিচয় আছে সেই জায়গাটায় দেখলে পরেই পাবে উত্তরটা। 2-1-4, মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? সোজা একদম উত্তরে হিট করবে। মাস্টার মশাই লিচু বাগান থেকে 8 আনা ঘুষ দিয়ে যখন ছাত্রদের পুলিশের কাছ থেকে রেহাই করেছিলেন এবং পরের দিন যখন জানতে পারে যে সেই পুলিশ আসলে ছদ্মবেশী হরিদা ছিল, তখন সে তার সাজের প্রশংসা করেছিলেন। অর্থাৎ সে সুন্দর সাজতে পেরেছিল, তাই তাকে তারিফ করেছিল, বরং রাগ করেনি। প্রশ্ন নাম্বার 2-1-5, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি? অমৃতের মাথায় বুদ্ধি খেলেছিল সে ইসাবের সঙ্গে জামা অদল বদল করবে যাতে করে ইসাব তার বাবার হাতের মার না খায়। 2 দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ডাইরেক্ট উত্তর লিখবে, ওরা হচ্ছে সাম্রাজ্য লোভী ইউরোপীয়দের কথা বলা হয়েছে। 2-2-2, হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি?
বক্তা অর্থাৎ রাবণের এমন মন্তব্যের কারণ হলো যে এর আগে কখনো শিলাকে জলে ভাসতে দেখা যায়নি, আর মৃত মানুষ কখনো বেঁচে উঠতে দেখা যায়নি। ঈশ্বর বোধহয় রাবণের প্রতি বিরূপ হয়ে আছে বা বাম হয়ে আছে, তাই তার শত্রুকে আবার বাঁচিয়ে তুলেছেন, আর শিলা অর্থাৎ পাথরকেও জলে ভাসিয়ে তুলেছেন। তাই বক্তা এই রূপ মন্তব্য করেছেন। সিন্ধু তীরে রহিয়াছে মাঞ্ঝস। মাঞ্ঝস শব্দের অর্থ কি? মাঞ্ঝস শব্দের অর্থ হচ্ছে ভেলা বা নাও, ঠিক আছে। প্রশ্ন নাম্বার 224, তোমায় নিয়ে বেড়াবে গান। গান কোথায় বেড়াবে? একদম শেষের দিকে আছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায়, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। প্রশ্ন নাম্বার 225, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? তোমাদের এটা মনে থাকা উচিত। উত্তরটা নবারুণ ভট্টাচার্য। প্রশ্ন নাম্বার 2-3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2-3-1, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। হয়ে গেল। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কিভাবে জেনেছিল? সোনার দোয়াত কলমের সন্ধান লেখক শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ থেকে জানতে পেরেছিলেন। এরপরের প্রশ্নটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নিয়েছে, এতে রচনা উৎকট হয়। এটা কিন্তু একটু বড় প্রশ্ন, উত্তরটা হবে তোমাদের এটা মনে রাখতে হবে, কোনো রাস্তা নেই মনে রাখা ছাড়া। হ্যাঁ, কি বলছে যে রচনা উৎকট কিসে হয়? তাহলে এইভাবে লিখতে হবে, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। প্রশ্ন নাম্বার 2-3-4, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কথা বলা হয়েছে? এটা একটু ইন্টারেস্টিং উত্তর, মনে থেকে যাবে, পকেট মারেদের কাছে। 2-4 দাগের প্রশ্ন, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, সরাসরি ব্যাকরণের প্রশ্ন এবং ওই 20টি শব্দেই লিখতে হবে, বুঝিয়ে লিখতে হবে। কি বলছে 2-4-এর 1 দাগের প্রশ্নটা? নির্যোগ বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। উদাহরণ দিয়ে দিবে শূন্য বিভক্তি। তারপরে প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? সরাসরি বলবে যে সমস্ত পদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে সেগুলো হচ্ছে কারক, আর সম্বন্ধ পদ এর ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে না, তাই এটি কারক নয়। হয়ে গেল। 2-4-3, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। সোজা উত্তর লিখবে অন্য গ্রাম সমান সমান গ্রামান্তর, এটি একটি নিত্য সমাসের উদাহরণ। প্রশ্ন নাম্বার 2-4-4, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? ডাইরেক্ট লিখবে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। উদাহরণ দেবে পঙ্কে জন্মে যা সমান সমান পঙ্কজ। হয়ে গেল। একটি গৌণ কর্মের উদাহরণ দাও। খেয়াল রাখো, বাক্যে আমরা দুটো কর্ম বিশেষভাবে খেয়াল করি, একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ। এইবার আমি উত্তরটা বলছি কিভাবে লিখবে। বলবে বাক্যে যদি বস্তুবাচক আর প্রাণীবাচক দুই ধরনের কর্মের উপস্থিতি খেয়াল করা যায় বা লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে প্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। একটা উদাহরণ দিতে পারো, রাম শ্যামকে কলম দিল। শ্যামকে এই অংশটার নিচে রেখা চিহ্নিত করে, এইটি হচ্ছে গৌণ কর্মের উদাহরণ। প্রশ্ন নাম্বার 2-4-6, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? সরাসরি লিখবা বাক্য নির্মাণের এখানে যোগ্যতাগত শর্ত লঙ্ঘন করা হয়েছে। প্রশ্ন নাম্বার 2-4-7, নদীর ধারে তার জন্ম হয়েছে, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তরটা এইভাবে হবে, নদীর ধারে সে জন্মগ্রহণ করেছে। প্রশ্ন নাম্বার 2-4-8, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। দেখো কোন বাক্যে আছে? এটা আছে যৌগিক বাক্যে, কিন্তু দিয়ে যোগ করা হয়েছে। ডাইরেক্ট লিখবা বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। হয়ে গেল সরল বাক্যে পরিণত করা। তোমরা যারা জানতে চাও যে যৌগিক বাক্যকে কিভাবে সরল বাক্যে পরিণত করবো স্যার, তাহলে তাদের জন্য এইটা নির্দেশ থাকলো, যৌগিক বাক্যকে সরল বাক্যে পরিবর্তন করার জন্য প্রথমেই সংযোজক কিন্তুকে উঠিয়ে দিতে হবে, আর তারপরে একটা সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য লিখতে হবে, তাহলেই হয়ে গেল। দেখো কি লিখেছে, বাবুটির স্বাস্থ্য গেছে, আমরা এখানে কি করলাম, বাবুটির স্বাস্থ্য গেলেও এটাকে অসমাপিকা ক্রিয়া করে দিলাম, শখ 16 আনাই বজায় আসে, যা ছিল তাই রেখে দিলাম। কি বললাম, সংযোজক কিন্তুকে উঠিয়ে দিতে হবে, একটা সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিবর্তন করে
একটা সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য তৈরি করতে হবে। কি বলতে হবে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। প্রশ্ন নাম্বার 2, 4, 9, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লিখো। কি লিখবা? চরণ কমল সমাস হবে উপমিত কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। কি বলছে? প্রযোজক অর্থাৎ যে অন্যের উপর আরোপ করে। রাজা ভৃত্যকে দিয়ে ভার বহন করান। রাজা হলো প্রযোজক কর্তা। তারপরে দেখো 3 দাগের 1 দাগের প্রশ্নটা। আমরা এখন বড় প্রশ্নে এন্ট্রি নিলাম। হ্যাঁ, বড় প্রশ্ন অর্থাৎ এখানে 60টি শব্দে উত্তর লিখতে বলেছে। কয়টি বললাম? 60টি শব্দে। এখানে হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। এগুলো আমি যথাসম্ভব ছোট ছোট করে বলে ছোট ছোট করে বলে শেষ করার চেষ্টা করছি। আমি আমার নিজের মতামত বলতেছি, তোমরা এর সঙ্গে আরো কিছু অ্যাড করে আরো সুন্দরভাবে লিখবে। আর যদি মনে হয় যে আমার উত্তরটা একদম যথোপযুক্ত হয়েছে, তাহলে তোমরা আমারটাও লিখতে পারো। চলো শুরু করি আমরা। ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, প্রশ্ন কি করেছে? ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? ভাগটা দেওয়া আছে 1 যোগ 2। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমার যেটা তোমাদের উপরে সাজেস্ট করা থাকবে, তোমাদেরকে যেটা আমি বলতে চাই, এক্ষেত্রে তোমরা গল্পের নাম আর গল্পকারের নামটা বুদ্ধি করে তুলে দিতে পারো। হ্যাঁ, কি বলবে এই ক্ষেত্রে? যে ছেলে দুটি কে কে, তাহলে প্রথমেই উত্তর কথাটা লিখে লেখা শুরু করতে হবে। আলোচ্যমান অংশটি অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে এবং এখানে ছেলে দুটি হলো অমৃত ও ঈশাব। এবার দুটো বক্স দিয়ে 2 নম্বর ভাগের উত্তর লিখতে হবে যে অমৃত আর ঈশাবের মধ্যে তফাৎ ছিল অমৃতের বাবা মা আর 3 ভাই ছিল, ঈশাবের শুধু বাবা ছিল। আমার দৃষ্টিভঙ্গিতে এইটুকু লিখলে পুরো নাম্বার পেয়ে যেতে হয়। তাও দেখো তোমরা বিবেচনা করে দেখবে তোমরা একটু বাড়িয়ে লিখবে কিনা। তোমরা নিজের মতো করে সুন্দর করে আরো গুছিয়ে লিখতে পারো। এইটা মেইন উত্তরটা আমি বলে দিলাম, মূল উত্তরটা আর কি। হ্যাঁ, দেখো তারপরে প্রশ্ন 3 দাগের 1 দাগের 2 দাগ। সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? আমি যেটা বললাম যে 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমরা গল্পের নাম গল্পকারের নামটাও সুন্দরভাবে বুদ্ধি করে তুলে দেবে। কি বলবে? আলোচ্যমান অংশটি বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোর কথা বলা হয়েছে। আর 2 নম্বর বক্স দিয়ে লিখবা যে তা দুর্লভ কেন? তাহলে বলতে হবে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে 7 দিন ছিলেন, যার বয়স 1000 বছরের বেশি এবং যিনি সারা বছরে একটি হরিতকি ছাড়া আর কিছুই খান না, তিনি কেবলমাত্র জগদীশবাবু ছাড়া আর কাউকেই তার পায়ের ধুলো দেননি। তাও আবার তখন যখন জগদীশবাবু তাকে 100 টাকা প্রণামী দিয়ে তার কাঠের খড়মে সোলার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরলেন, যখন সেই সন্ন্যাসী সেই খড়ম পরার জন্য পা আগিয়ে দিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে জগদীশবাবু বুদ্ধি করে তার পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন। তাছাড়া তিনি আর কাউকেই তার পায়ের ধুলো দেননি, তাই সেই জিনিসকে দুর্লভ বলা হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে তোমাদের 4 দাগের প্রশ্ন, যেগুলি 150টি শব্দে উত্তর দিতে হবে। এগুলো একটু বৃহৎধর্মী প্রশ্ন বা বড় করে লিখতে হবে। এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাবে। তাহলে আমি পরের অংশটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছি। তোমাদের পরীক্ষা আসন্ন, খুব কাছেই চলে আসছে। আমি তথাপি চেষ্টা করব এই কয়েকদিনের মধ্যে তোমাদের প্রস্তুত করে দেওয়ার।